আচ্ছা, যে টপিকটা আমরা ডিসকাস করা স্টার্ট করেছিলাম আগের দিন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোটেটিং মেশিন, তাদের ক্ষেত্রে কি কি ধরনের টেস্টিং করতে হয়। প্রথমে যে ধরনের রোটেটিং মেশিন নিয়ে আমরা স্টার্ট করেছিলাম সেটার নাম কি? সেটার নাম হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি কি ধরনের রুটিন টেস্ট পারফর্ম করতে হবে সেগুলো আমরা প্রথমে ডিসকাস করা স্টার্ট করেছিলাম। রুটিন টেস্টের মধ্যে প্রথমত হচ্ছে মেজারমেন্ট অফ ডিসি রেজিস্ট্যান্স, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি আগের দিন। নেক্সট হচ্ছে মেজারমেন্ট অফ দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স, এটাও আমরা আগের দিন ডিসকাস করেছি, কিন্তু একটু ডিসকাশন বাকি ছিল, আমি সেখান থেকেই স্টার্ট করছি। যে ইনসুলেশন রেজিস্ট্যান্স যে মেজারমেন্ট করব, সেই ইনসুলেশন রেজিস্ট্যান্স তো আমরা মেগারের মাধ্যমে মেজার করব। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে যে এটা ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হলে আমরা ঠিক বলে মেনে নেব, আর কতর কম থাকলে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সটা ইমপ্রপার বলে বলবো বা ঠিক নেই বলে আমরা বলবো। সেটার কিছু লিমিটেশনস আছে, কিছু ভ্যালুজ আছে। ঠিক আছে, সেই ভ্যালুটা কি? দ্য ভ্যালু অফ দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স শুড নট বি লেস দ্যান 1 মেগা ওহম or 1/500 in mega ohm of the terminal voltage whichever is higher। এর মানে কি? এর মানে হচ্ছে মোটরের ইনসুলেশন রেজিস্ট্যান্স যখন আমরা মেগার দিয়ে মেজার করব, যদি 1 মেগা ওহমের থেকে আমরা কম পাই তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। অন্তত পক্ষে ইনসুলেশন রেজিস্ট্যান্স, যেটা আইআর আমরা মেজার করব, ইনসুলেশন রেজিস্ট্যান্স ভ্যালু যেটা আমরা পাবো মেগারের মাধ্যমে টেস্ট করে, তার ভ্যালু অ্যাটলিস্ট গ্রেটার দেন কত হতে হবে? 1 মেগা ওহমের থেকে বেশি হতে হবে। এটা মিনিমাম 1 মেগা ওহমের থেকে বেশি হতেই হবে। এবার যদি এটা একটু হাইয়ার রেটিং যুক্ত মোটর হয়, ঠিক আছে, এটা যদি একটু হাইয়ার রেটিং যুক্ত যদি কোনো মোটর হয়, সেক্ষেত্রে আমরা আর একটু বেশি পর্যন্ত আমরা দেখবো। সেটা কি না, হাইয়ার রেটিং এর মোটরের ক্ষেত্রে হচ্ছে 1/500 ইন্টু পোলারাইজেশন, সরি 1/500 ইন্টু হচ্ছে আমাদের মানে টার্মিনাল ভোল্টেজ এত মেগা ওহম অন্তত আমাদের হতেই হবে। ঠিক আছে, এবার এটার মধ্যে 1 মেগা ওহম অথবা এই যেটা 1/500 ইন্টু টার্মিনাল ভোল্টেজ করে যত হচ্ছে, সেইটা এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে অন্ততপক্ষে অতটা হতেই হবে। ঠিক আছে, এখন যদি বলা হয় যে একটা টার্মিনাল ভোল্টেজ একটা মোটরের ক্ষেত্রে সে 10 কিলো ওহম, সরি 10 কেভির একটা মোটর, 10 কেভির একটা মোটর, টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 10 কেভি, তাহলে এই মোটরের ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্স মিনিমাম কত হতে হবে বলো তো? ইনসুলেশন রেজিস্ট্যান্স 10 কেভি মানে একটা মোটরের যদি টার্মিনাল ভোল্টেজ 10 কেভি হয়, তার ক্ষেত্রে মিনিমাম ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হতে হবে মোটরটাকে চালু করতে গেলে, বা আমরা সেটাকে অ্যাকসেপ্টেবল বলে মেনে নেব? তার ক্ষেত্রে কিন্তু দেখো এইটা নিতে হবে, এই ফ্যাক্টরটাই নিতে হবে। 1/500 গণিত হচ্ছে 10 কেভি, মানে কত হচ্ছে 1/500 ইন্টু 10 কেভি, মানে আমরা বলতে পারি 10,000 ভোল্ট। 10,000 ভোল্ট তার মানে হচ্ছে 20 মেগা ওহম, তাই তো? 20 মেগা ওহম অন্তত পক্ষে হতে হবে, তবে গিয়ে আমরা এটাকে মেনে নেব। হ্যাঁ, আর মিনিমাম যাই হোক, মানে যদি টার্মিনাল ভোল্টেজ গণিত 1/500 করে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স যেটা পাচ্ছি, মানে 1/500 ইন্টু টার্মিনাল ভোল্টেজ করে যেটা পাচ্ছি, সেটার ভ্যালু যদি 1 মেগা ওহমের থেকে কমও পাই তখনও কিন্তু হবে না, মানে সেক্ষেত্রে আমরা 1 মেগা ওহমটাকে মিনিমাম ধরবো। ঠিক আছে, 1 মেগা ওহমটা মিনিমাম হবে। এবার যদি হাইয়ার রেটিং এর মোটর থাকে তাহলে এই 1/500 ইন্টু টার্মিনাল ভোল্টেজ করতে হবে, দিয়ে দেখতে হবে যে যত হচ্ছে ওইটাই মিনিমাম ভ্যালু। এবার এইভাবে তো আমরা মেজারমেন্ট করব হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে। ঠিক আছে, ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে এই পদ্ধতিতে আমরা মেজারমেন্ট করব। একটু ওয়েট করো। ঠিক আছে, তো এইভাবে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু তো পেয়ে যাব, ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা এইভাবে পেয়ে যাব। কিন্তু একটা ব্যাপার হয়, যখন আমরা ধরো কোনো মোটরের ক্ষেত্রে এরকম পদ্ধতিতে ইনসুলেশন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করছি, তো ইনিশিয়ালি তো আমরা কিসের মাধ্যমে অ্যাপ্লাইটা করছি? ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছি মেগারের মাধ্যমে, এবং মেগারে যেটা করছি আমরা
সেটাকে হ্যান্ড ড্রিভেন জেনারেলি হচ্ছে, মানে হ্যান্ডেল একটা থাকছে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ভোল্টেজটাকে তৈরি করছি, তাই তো। এবার এই যে বিভিন্ন মোটর বা বিশেষত হায়ার রেটিং এর যে মোটর বা হাই ভোল্টেজ যে মোটর, সেগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার ঘটে যে যখন আমরা এগুলোকে স্টার্ট হতে দেখি ইনিশিয়াল কন্ডিশনে এটার ক্যাপাসিটিভ এফেক্টটা একটু বেশি থাকে, ঠিক আছে। এইটার একটা ক্যাপাসিটিভ এফেক্ট মানে মোটরের যে ওয়াইন্ডিংস, আমরা ধরো মোটরের ওয়াইন্ডিং এবং যে আমাদের ফ্রেমটা আছে, মোটরের যে ফ্রেম আছে তার মধ্যে ধরো ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপবো। এখন মোটরের এই যে কয়েলগুলো, এরকম যে কয়েলগুলো, এই কয়েলগুলোর একটা ক্যাপাসিটিভ এফেক্ট দেখতে পাওয়া যায়। একটা ক্যাপাসিটিভ এফেক্টের জন্য কি হয় না, যখন ইনিশিয়ালি আমরা সাপ্লাইটাকে অন করি, যেটার মাধ্যমে আমরা ভোল্টেজটাকে দিচ্ছি, ধরো আমরা মেগার টেস্ট করবো, এই মোটরটার আমরা মেগার টেস্ট করবো বা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করবো, দিয়ে মেগারের মাধ্যমে ধরো আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করেছি। একটা মেগার আছে, মেগারের 3টে টার্মিনাল আছে, তার মাধ্যমে ধরো আমরা এখানে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করেছি। কি টার্মিনাল? লাইন, গ্রাউন্ড আর হচ্ছে আর্থ, জি এল ই, এই 3টে টার্মিনাল আছে। এবার ধরো আমরা এবার হচ্ছে আমরা এটাকে কানেক্ট করে দিয়েছি এরকম ভাবে, এই লাইনটাকে আমরা ধরো এখানে কানেক্ট করেছি, আর ওই জিটাকে ধরো আমরা কানেক্ট করে দিয়েছি এইটার সঙ্গে, দিয়ে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে চাইছি, এবং আর্থটাকে আমরা কোথাও একটা আর্থ করে রেখেছি, ঠিক আছে, আর্থ করে রেখেছি। এখন এই মোটরে যখন আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স এই মেগারের মাধ্যমে এখানে যে হ্যান্ডেলটা আছে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভোল্টেজ জেনারেট করে করব, তখন হবেটা কি, মোটরটা যখন ইনিশিয়াল কন্ডিশনে আছে, মানে যখন একদম আমরা জাস্ট ইনিশিয়ালি ভোল্টেজটাকে অ্যাপ্লাই করা স্টার্ট করলাম, তখন এই কয়েলগুলোর মধ্যে একটা ইন্ডাকটিভ এফেক্ট থাকছে, সরি ক্যাপাসিটিভ একটা এফেক্ট থাকছে। এবার এই ক্যাপাসিটিভ এফেক্টের জন্য কি হয়, একটা সামান্য লিকেজ কারেন্ট ফ্লো হতে থাকে, সামান্য একটু লিকেজ কারেন্ট ফ্লো হতে থাকে। এটা ইনিশিয়ালি এটার এফেক্টটা একটু বেশি থাকে, এবং আস্তে আস্তে যখন ভোল্টেজটা ডেভেলপ করে যায়, যখন আস্তে আস্তে আমরা এটার মাধ্যমে ফুল ভোল্টেজটাকে অ্যাপ্লাই করে দিই, তখন আস্তে আস্তে এর এফেক্টটা নালিফাইড হয়ে যায়, ঠিক আছে। তো যে কারণে এটা হয় যে ইনিশিয়াল কন্ডিশনে মেগারের ভ্যালুটা একটু কম থাকে ইনিশিয়ালি যখন মেজারমেন্টটা স্টার্ট হয়, এবং আস্তে আস্তে ভ্যালুটা একটা জায়গায় গিয়ে স্টেবল হয়, এবং তখন যখন এটা স্টেবল হয়ে যায় তখন কিন্তু এই লিকেজ কারেন্টের মানটা অনেকটা কমে যায়। তো এই কারণে যে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা ঠিকঠাক আছে কি নেই সেটাকে আরো ঠিকঠাকভাবে এটাকে যাচাই করবার জন্য একটা টেস্ট করা হয়। সেই টেস্টটার নাম হচ্ছে ক্যালকুলেশন অফ পোলারাইজেশন ইন্ডেক্স, ঠিক আছে। একটা প্যারামিটার ক্যালকুলেট করা হয়, তার নাম হচ্ছে পিআই মানে হচ্ছে পোলারাইজেশন ইন্ডেক্স, ঠিক আছে। এই প্যারামিটারটা ক্যালকুলেট করা হয়, এটা ওই মেগারের মাধ্যমেই টেস্ট করা হয়। এটা অ্যাকচুয়ালি কি, পোলারাইজেশন ইন্ডেক্স। পোলারাইজেশন ইন্ডেক্স কথাটার মানে হচ্ছে যে মেগারের মাধ্যমে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স যেরকম ভাবে মেজার করি সেভাবেই করব, কিন্তু আমরা এই যে মেগারের মাধ্যমে এই যে আমরা এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করে যাচ্ছি, সেই অ্যাপ্লিকেশন অফ ভোল্টেজটাকে আমরা একটু দীর্ঘ সময় ধরে কন্টিনিউ করব। কতক্ষণ কন্টিনিউ করব না, ধরো আমরা একটা এরকম ইকুইপমেন্ট আছে, যেরকম এখানে মোটরটা দেখিয়েছি, এই মোটরটাই ধরো আছে, আমরা মেগারের মাধ্যমে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, এই হ্যান্ডেলটাকে ঘোরাচ্ছি, এবার এটাকে আমরা যতক্ষণ ঘোরাবো ততক্ষণই তো ভোল্টেজ অ্যাপ্লাইড হবে। এবার এইভাবে ঘোরাতে ঘোরাতে আফটার এন্ড অফ 1 মিনিট আমরা একটা ভ্যালু পাবো। 1 মিনিট ঘোরানো পরে, যখন ধরো আমরা এই হ্যান্ডেলটাকে 1 মিনিট ধরে ঘোরালাম, তারপরে আমরা এই মেগারের যে ডিসপ্লেটা আছে, যে ডায়ালটা আছে, সেখানে একটা ডিসপ্লে পাবো, একটা মেগা ওহম ভ্যালু পাবো, কত হচ্ছে সেই ভ্যালুটা পাবো। তো আমরা ধরলাম যে আফটার এন্ড অফ 1 মিনিট যে ভ্যালুটা আমরা পেলাম সেটাকে আমরা সাপোজ বলছি R1, আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স 1 R1 মেগা ওহম পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে আফটার এন্ড অফ 1 মিনিট, আফটার 1 মিনিট। আমরা এই ভ্যালুটা পেলাম, R1 রেজিস্ট্যান্সটার ভ্যালু পেলাম, ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু পেলাম R1। এভাবে ঘোরাতে থাকলাম, ঘোরাতে ঘোরাতে অ্যাট দ্য এন্ড অফ 10 মিনিটস
10 মিনিট পরে আমরা পেলাম R10, যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেলাম ইনসুলেশনের, সেটার ভ্যালু আমরা বলছি সাপোজ R10। এটা কি আফটার 10 মিনিটস, 10 মিনিট এভাবে ঘুরিয়েছি। বা যদি এটা অটোমেটেড সিস্টেম থাকে, অটোমেটেড অনেক মেজার হয়, সেখানে ঘোরানোর দরকার হয় না, সেখানে এরকম সেট করে দিতে হয় যে 1 মিনিট শেষে ইনসুলেশন রেজিস্ট্যান্স ডিসপ্লে করো এবং 10 মিনিটের শেষে ইনসুলেশন রেজিস্ট্যান্স ডিসপ্লে করো, ওটা করে দেবে, সেখানে এরকম ম্যানুয়ালি ঘোরানোর প্রয়োজনীয়তা নেই। তো এইভাবে ধরো আফটার এন্ড অফ 1 মিনিট আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে গেলাম R1, আর আফটার এন্ড অফ 10 মিনিটস আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে গেলাম R10। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা পিআই হবে, যেটা আমাদের পোলারাইজেশন ইন্ডেক্স যেটা হবে, সেটা হচ্ছে কত, সেটা হয়ে যাবে R10 ডিভাইডেড বাই R1, R10 ডিভাইডেড বাই R1। এই রেশিওটাকে বলা হয় পোলারাইজেশন ইন্ডেক্স। এখন বলো দেখি কোন রেজিস্ট্যান্সটা বেশি হওয়া উচিত, R1টা বেশি হবে না R10টা বেশি হওয়া উচিত? R1 না R10, কোনটা বেশি হওয়া উচিত? আমি যেটা বললাম যে ইনসুলেশন এই ব্যাপারটা ডিফারেন্ট হবে কেন, আফটার এন্ড অফ 1 মিনিট ডিফারেন্ট হবে কেন, 10 মিনিটের শেষেই বা ডিফারেন্ট হবে কেন? এর কারণ হচ্ছে আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছি ইনিশিয়াল কন্ডিশনে, এটার ক্যাপাসিটিভ এফেক্টটা একটু বেশি থাকছে। এই কয়েলগুলো বা ওয়াইন্ডিং গুলোর মধ্যে একটা ক্যাপাসিটিভ এফেক্ট ইনিশিয়ালি লক্ষ্য করা যাচ্ছে, এবং আস্তে আস্তে ভোল্টেজটা ফুল অ্যাপ্লাই হওয়ার পরে এই এফেক্টটা নালিফাইড হয়ে যাচ্ছে। মানে প্রথমে লিকেজ কারেন্টটা বেশি থাকছে, পরে লিকেজ কারেন্টটা কমে যাচ্ছে। তাহলে সেই আইডিয়া থেকে বলো প্রথমে ইনসুলেশন রেজিস্ট্যান্স যেটা 1 মিনিটের শেষে পাবো সেটা বেশি হবে না 10 মিনিটের শেষে যেটা পাবো সেটা বেশি হবে? অবশ্যই আমাদের R10 যেটা সেটা বেশি হওয়া উচিত, কারণ আমরা যত ভোল্টেজটা বেশি সময় ধরে অ্যাপ্লাই করব তত তো সেটা স্টেবিলাইজ হচ্ছে, লিকেজ কারেন্টের মানটা ক্রমশ কমছে। ঠিক আছে, সুতরাং R10 যেটা যেটা আফটার এন্ড অফ 10 মিনিটস আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা অনেকটাই বেশি হওয়া উচিত, R1টা অনেকটাই কম হওয়া উচিত। এবার এই যে রেশিওটা আমরা পাচ্ছি, পোলারাইজেশন ইন্ডেক্সের যে রেশিওটা আমরা পাচ্ছি, এই এই রেশিওটার একটা পারমিসিবল ভ্যালু আছে, যে কতটা পর্যন্ত আমরা অ্যালাউ করব। সেই মোটরের পোলারাইজেশন ইন্ডেক্স ভ্যালু আফটার চেকিং দ্য ইনসুলেশন, পোলারাইজেশন ইন্ডেক্সের ভ্যালুটা কত থাকলে আমরা সেটাকে অ্যালাউ করব, আর কত কম থাকলে আমরা সেটাকে অ্যালাউ করব না, তার একটা লিমিট আছে। ঠিক আছে, তার লিমিটটা কি? এই লিমিটটা হচ্ছে যে যদি আমরা ক্লাস এ টাইপ ইনসুলেশন দেখি, মানে ইনসুলেশনের বিভিন্ন ক্যাটাগরি হয়, ঠিক আছে, কত কি ধরনের ইনসুলেশন আমরা মোটরের যে ওয়াইন্ডিংস গুলো আছে তাদের জন্য ইউজ করছি সেটার উপরে সেটা ডিপেন্ড করছে যে কত টেম্পারেচার পর্যন্ত আমরা এই ইনসুলেশন গুলোকে উইথস্ট্যান্ড করাতে চাই, সেটার উপরে ডিপেন্ড করছে। মানে ইনসুলেশনের ভ্যালুটা কিরকম, অনেক জায়গায় ক্লাস এ টাইপ ইনসুলেশন দেখতে পাবে মোটরের গায়ে, অনেক জায়গায় হয়তো ক্লাস বি টাইপের থাকবে, কোথাও হয়তো ওয়াই টাইপের থাকবে। ঠিক আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরির অফ ইনসুলেশন হয়। ইনসুলেশনের ক্যাটাগরি সম্পর্কে আমরা পরে একটা চ্যাপ্টারে দেখবো। তো আমি এটা বলছি যে ক্লাস এ হচ্ছে একটা ক্যাটাগরি অফ ইনসুলেশন। ক্লাস এ হচ্ছে এমন ক্যাটাগরি ইনসুলেশন যেটা 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে। ঠিক আছে, এবার এই ক্লাস এ টাইপের যদি ইনসুলেশন হয় সেক্ষেত্রে আমরা কতটা ভ্যালু অফ পিআই পর্যন্ত অ্যালাউ করব, এটার একটা আমি তালিকা বানাচ্ছি। ধরো ক্লাস এ, ক্লাস এ মানে কত ডিগ্রি পর্যন্ত উইথস্ট্যান্ড করা উচিত? ক্লাস এর ক্ষেত্রে উইথস্ট্যান্ড করতে পারে আপ টু 105 ডিগ্রি সেলসিয়াস, 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে এই ক্লাস এ টাইপ ইনসুলেশন। এর ক্ষেত্রে পিআই এর ভ্যালু কত থাকতে হবে? এর ক্ষেত্রে পিআই এর ভ্যালু মিনিমাম কত থাকতে হবে? মিনিমাম পিআই, মানে পিআই এর ভ্যালু যত বেশি হবে ততই ভালো, কিন্তু মিনিমাম কতটা থাকতে হবে তার একটা তালিকা আমরা বানাচ্ছি। যদি ক্লাস এ টাইপের হয়, সরি, এটা ক্লাস এ আমরা উপরে লিখি, এটা হচ্ছে ক্যাটাগরি অফ ইনসুলেশনের একটা তালিকা লিখি, এটা হচ্ছে ক্যাটাগরি অফ ইনসুলেশন। আর এদিকে আমরা লিখব যে মিনিমাম পিআই ভ্যালু কত হতে হবে। মিনিমাম পোলারাইজেশন ইন্ডেক্সের ভ্যালু কত হতে হবে? তো সেটা দেখা গেছে ক্লাস এ টাইপের ক্ষেত্রে মিনিমাম যে ইনসুলেশন পিআই এর ভ্যালু সেটা হতে হবে 1.5। ঠিক আছে, 1.5 মানে আফটার এন্ড অফ 10 মিনিটস আমরা যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পাবো সেটা যেন 1 মিনিটের শেষে যেটা পেয়েছিলাম তার থেকে অন্তত 1.5 গুণ বেশি হয়।
আর এটা হচ্ছে ক্লাস এ এর ক্ষেত্রে। আর ক্লাস বি অ্যান্ড অ্যাবাভ, ক্লাস বি টাইপ ইনসুলেশনের ক্ষেত্রে এর টেম্পারেচার উইথস্ট্যান্ডের ক্যাপাসিটি হচ্ছে 130°C। ঠিক আছে, মানে আরেকটু বেটার লেভেলের ইনসুলেশন। অ্যান্ড অ্যাবাভ মানে আরো হায়ার ক্যাটাগরির যে ইনসুলেশনসগুলো আছে সেগুলোর নাম আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, এই যে বিভিন্ন যে আরো হায়ার ক্যাটাগরি যে ইনসুলেশন তাদের ক্ষেত্রে মিনিমাম পিআই এর ভ্যালু হতে হবে 2। ঠিক আছে, মিনিমাম অ্যালাউয়েবল পিআই এর ভ্যালু হচ্ছে 2, মানে আফটার এন্ড অফ 10 মিনিটস আমরা যেটা পাচ্ছি ডিভাইডেড বাই আফটার এন্ড অফ 1 মিনিট যেটা পাচ্ছি, সেই রেশিওর ভ্যালুটা অন্ততপক্ষে 2 এর থেকে বেশি হতে হবে। ঠিক আছে, তাহলে পোলারাইজেশন ইন্ডেক্স ব্যাপারটা সবাই বুঝতে পারলে? পোলারাইজেশন ইন্ডেক্স জিনিসটা কি? সৌরভ সেন, স্যার আগে বলে দেন। হ্যাঁ স্যার, পোলারাইজেশন ইন্ডেক্সটা বুঝতে পেরেছো? কে বলছো আরেকবার বলে দেওয়ার জন্য? স্যার আমি। পোলারাইজেশন ইন্ডেক্স মানেটা হচ্ছে যে একটা ধরো মোটর বা যে কোনো ইলেকট্রিক্যাল হাই ভোল্টেজ ইনস্টলেশন, সেখানে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করতে হবে। কিভাবে চেক করবে আগের দিন বলেছিলাম। এখন এটার কি হয়, যখন ইনিশিয়ালি যখন সাপ্লাই ভোল্টেজটা দিতে শুরু করো মেগার ঘুরিয়ে, সেই ইনিশিয়াল সাপ্লাই ভোল্টেজ দেওয়ার সময়টা এর মধ্যে ক্যাপাসিটির এফেক্টটা একটু বেশি থাকে এবং ফুল ভোল্টেজটাও প্রথমত অ্যাপ্লাইড হয় না, অ্যাপ্লাইটা হতে একটু সময় লাগে। এবং এই ক্যাপাসিটির এফেক্টের জন্য এই যে মোটরের যে ওয়াইন্ডিংস, যেখানে আমরা অ্যাকচুয়ালি এর ইনসুলেশন লেভেলটা বুঝতে চেষ্টা করছি, তার মধ্যে একটা লিকেজ কারেন্ট ফ্লো হয় ইনিশিয়ালি কন্ডিশন, মানে ভোল্টেজটা জাস্ট আমরা অ্যাপ্লাই করা স্টার্ট করেছি সেই সময় এটার মধ্যে লিকেজ কারেন্ট একটু থাকে, যে কারণে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মানটা একটু কম থাকে। এবং আস্তে আস্তে যখন ভোল্টেজটা ফুল ভোল্টেজে পরিণত হয়, যখন যতটা আমরা অ্যাপ্লাই করতে চাইছি মেগারের মাধ্যমে তততে চলে যায় এবং অনেক দীর্ঘ সময় ধরে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে থাকি, তখন আস্তে আস্তে এই লিকেজ কারেন্টটা ভ্যালু কমে যায় এবং এটা আস্তে আস্তে স্টেবিলাইজ করে যায়। ইনসুলেশন রেজিস্ট্যান্সের যে মানটা সেটা স্টেবিলাইজ একটা ভ্যালুতে পৌঁছে যায়, একটা ফিক্সড ভ্যালুতে পৌঁছে যায়। প্রথমত কিন্তু একটু ফ্লাকচুয়েট করে কাঁটাটা। তো এইটা হচ্ছে যে আফটার মানে কত তাড়াতাড়ি বা কতটা স্যাচুরেট করছে বা কতটা এই লিকেজ কারেন্টটা অ্যারেস্টেড হচ্ছে, লিকেজ কারেন্টটা কতটা বন্ধ হচ্ছে, সেটা তো আমাদেরকে জানতে হবে। যদি যত ভালো লিকেজ কারেন্টটা কমে যাবে বা যতটা কমে যাবে ততই ভালো। তার জন্য কি করা হয়, এই একটা পোলারাইজেশন ইন্ডেক্স বলে একটা প্যারামিটার হয় যেটাকে চেক করা হয়। পোলারাইজেশন ইন্ডেক্স মানে হচ্ছে মেগারের মাধ্যমে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সটা চেক করব। 1 মিনিট ধরে যদি আমরা মেগারের ওই হ্যান্ডেলটাকে ঘোরাতে থাকি, তাহলে 1 মিনিটের শেষে আমরা একটা মেগারের ডিসপ্লেতে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু পাবো, সেটা হচ্ছে সাপোজ R1। এবং আফটার এন্ড অফ 10 মিনিটস ধরো আমরা আরেকটা ভ্যালু পেলাম, সেটা হচ্ছে সে R10। এখন পোলারাইজেশন ইন্ডেক্স মানে হচ্ছে 10 মিনিটের শেষে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সের যে ভ্যালু পেয়েছিলাম অর্থাৎ R10, তাকে আমরা ভাগ করব R1 দিয়ে, অর্থাৎ 1 মিনিটের শেষে যে রেজিস্ট্যান্সের ভ্যালু ইনসুলেশনের পেয়েছিলাম তাকে দিয়ে ভাগ করব। এই যে ভ্যালুটা পাবো, এই রেশিওটাই হচ্ছে আমাদের পোলারাইজেশন ইন্ডেক্স। এখন বলছে যে বিভিন্ন ক্যাটাগরি অফ ইনসুলেশনের ক্ষেত্রে এই পোলারাইজেশনের ইন্ডেক্সের একটা মিনিমাম ভ্যালু থাকতেই হবে। যেমন বলছে যে ক্লাস এ টাইপের যে ইনসুলেশনস, মানে যে ধরনের ইনসুলেশনস গুলো 105°C তাপমাত্রা পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে, সেই রকম ইনসুলেশন গুলোর জন্য মিনিমাম পোলারাইজেশন ইন্ডেক্সের ভ্যালু হতে হবে 1.5। এবং ক্লাস বি টাইপ ইনসুলেশন, যেটা 130°C তাপমাত্রা উইথস্ট্যান্ড করতে পারে অথবা তার থেকে বেশি তাপমাত্রা উইথস্ট্যান্ড করতে পারে, এইরকম ক্যাটাগরির যদি কোনো ইনসুলেশন হয়, সেইগুলোর জন্য মিনিমাম পিআই অর্থাৎ পোলারাইজেশন ইন্ডেক্সের ভ্যালু হতে হবে 2। ঠিক আছে, মিনিমামের ভ্যালু হতে হবে 2, মানে যত বেশি হবে তত ভালো, মানে 2 এর থেকে বেশি যদি 2.5 হয় আরো ভালো, 3 হলে আরো ভালো, যত বেশি হবে তত কিন্তু মানে ভালো, ইনসুলেশনের কোয়ালিটিটা ভালো বলে মানে জানা হবে আর কি। আর একটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও টেস্ট বা ডিএ টেস্ট। ঠিক আছে, আর একটা টেস্ট এই ইনসুলেশনের ক্ষেত্রে করা হয়, সেটা হচ্ছে ডিএ টেস্ট। আগেরটা ছিল পিআই টেস্ট আর এটা হচ্ছে ডিএ টেস্ট। ডিএ টেস্ট মানে হচ্ছে ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও টেস্ট, ডিএ টেস্ট, অথবা এটাকে ডিএআর টেস্টও বলা হয়। ঠিক আছে, ডিএআর টেস্টও বলা যেতে পারে, ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও টেস্ট। ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন
রেশিও টেস্ট। ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও টেস্ট। ঠিক আছে, মানে এটাতে কি করা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ওই যে লিকেজ কারেন্ট যেটা হচ্ছে, লিকেজ কারেন্ট যেটা আমরা যেটার জন্য আমরা আগের টেস্টটা করেছি, অর্থাৎ ওই পোলারাইজেশন ইন্ডেক্স টেস্টটা কেন করেছি, কারণ লিকেজ কারেন্ট হয় বলে। এবার এই লিকেজ কারেন্টের জন্য যে পোলারাইজেশন ইন্ডেক্স আমরা টেস্ট করলাম, সেটাতে আমরা দুবার টেস্ট করলাম, একবার হচ্ছে 10 মিনিটের শেষে আর একবার হচ্ছে 1 মিনিটের শেষে। এবার অনেক সময় দেখা যায় যে অতটা সময় লাগে না, লিকেজ কারেন্টটা যেটা স্টেবিলাইজ হতে অত সময় লাগছে না, 10 মিনিট লাগছে না। সেক্ষেত্রে আমরা তো আর 1 মিনিটের মধ্যেই অনেক সময় ওটা স্টেবিলাইজ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি টেস্ট করব? সেক্ষেত্রে আমরা টেস্ট করব হচ্ছে ডিএআর টেস্ট, ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও টেস্ট। এই টেস্টে কি করা হয় না, এই টেস্টে হচ্ছে যে ইনসুলেশন রেজিস্ট্যান্স যেটা আছে সেটা 1 মিনিটের শেষে কত হচ্ছে, মানে 1 মিনিটের শেষে কত হচ্ছে সেটাকে আমরা সাপোজ বললাম R60, মানে 60 সেকেন্ড পরে কত হচ্ছে। আমরা 60 সেকেন্ড ধরে মেগারটাকে ঘোরালাম, দিয়ে আমরা দেখলাম যে ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হচ্ছে। সেটা হচ্ছে দ্য মেগার ভ্যালু বা ইনসুলেশন রেজিস্ট্যান্স আফটার 60 সেকেন্ডস বা 1 মিনিট, ইনসুলেশন রেজিস্ট্যান্স আফটার 1 মিনিট বা 60 সেকেন্ডস। আফটার 60 সেকেন্ডস, এটা একটা ভ্যালু। আর একটা ভ্যালু হবে R30, ঠিক আছে, 30, মানে 30 সেকেন্ড পরে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু কতটা, ইনসুলেশন রেজিস্ট্যান্স আফটার এন্ড অফ 30 সেকেন্ডস, ইনসুলেশন রেজিস্ট্যান্স আফটার 30 সেকেন্ডস, এটা একটা ভ্যালু হলো। এবার এই যে দুটো ভ্যালু R60 আর R30, এই রেশিওটাকে বলা হয় ডিএআর, ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও। ঠিক আছে, ডিএআর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে R60 ডিভাইডেড বাই R30, এই রেশিওটা। এখানেও দেখো এটাও কি হওয়া উচিত, এর ভ্যালু 1 থেকে বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত, 30 সেকেন্ডের পরে বেশি হওয়া উচিত না 60 সেকেন্ডের পরে বেশি হওয়া উচিত? আইডিয়ালি 60 সেকেন্ডের পরে। 60 সেকেন্ডের পরে যেটা পাবো সেটাই বেশি হওয়া উচিত, মানে এরও ভ্যালু 1 থেকে তো বেশি হওয়া উচিতই। ঠিক আছে, এরও একটা তালিকা আছে, যেরকম আমাদের টিআই এর ক্ষেত্রে আমরা তালিকা দেখেছিলাম, সেরকম ভাবে আমরা ডিএআর এর ক্ষেত্রেও একটা তালিকা দেখতে পারি। এরকমটা কি, এটা হচ্ছে যদি ডিএআর, যদি দেখা যায় যে ডিএআর, ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও, এর ভ্যালু যদি দেখা যায় যে লেস দ্যান 1.25, ধরা যাক ডিএআর ভ্যালু মানে 60 সেকেন্ড পরে যেটা হলো ডিভাইডেড বাই 30 সেকেন্ড পরে যেটা হয়েছিল, সেই রেশিওটা 1.25 এর থেকেও ছোট, তাহলে আমরা ইনসুলেশনের কন্ডিশন সম্পর্কে কি কমেন্ট করতে পারি? ইনসুলেশন কন্ডিশন সম্পর্কে আমরা কি বলতে পারি? ইনসুলেশন কন্ডিশন ছোট মানে ভালো নয়, কারণ 60 সেকেন্ড পরে যেটা হচ্ছে আর 30 সেকেন্ড পরে যেটা হচ্ছে, দুটো রেশিও আমরা করছি, তো 60 সেকেন্ড পরে অনেক বেশি হলে তবেই ভালো, মানে লিকেজ কারেন্টটা তাড়াতাড়ি অ্যারেস্টেড হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যদি লেস দ্যান 1.25 হয় তাহলে ইনসুলেশন কন্ডিশন ইজ কোয়েশ্চেনেবল, মানে প্রশ্ন জাগছে মনে, এটাকে আরো চেক করতে হবে, কোয়েশ্চেনেবল, ইনসুলেশন কন্ডিশন ইজ কোয়েশ্চেনেবল। ঠিক আছে, যদি দেখা যায় ইনসুলেশন রেজিস্ট্যান্স মানে ডিএআর ভ্যালুটা হচ্ছে কত না 1.25 থেকে শুরু করে 1.25 থেকে শুরু করে আপ টু 1.6 পর্যন্ত আছে, 1.6, 1.25 থেকে 1.6 পর্যন্ত যদি থাকে তাহলে বলবো ইনসুলেশন কন্ডিশন ইজ গুড, ভালো। আর যদি দেখি যে গ্রেটার দ্যান 1.6 হচ্ছে, মানে ইনসুলেশন রেজিস্ট্যান্স আফটার দ্য এন্ড অফ 1 মিনিট ডিভাইডেড বাই আফটার এন্ড অফ 30 সেকেন্ড, এই রেশিওটা যেটা হচ্ছে সেটা যদি 1.6 এর থেকে বেশি হয় তাহলে আমরা বলবো দ্য ডিএআর ইজ এক্সিলেন্ট, ইনসুলেশন কন্ডিশন ইজ এক্সিলেন্ট। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো অনেক সময় যখন আমাদের লিকেজ কারেন্টটা কম সময়ের মধ্যেই একটা জায়গায় ফিক্সড হয়ে যাচ্ছে বা লিকেজ কারেন্টটা অ্যারেস্টেড হয়ে যাচ্ছে,
কম সময়ের মধ্যে, সেক্ষেত্রে আমরা ডিএআর টেস্টটাই করব। যদি আমরা ডিএআর টেস্টে ভালো পেয়ে যাই, আমরা প্রথমে ডিএআর টেস্টটাই করব, ঠিক আছে? ডিএআর টেস্টে যদি দেখি যে ঠিক রেজাল্ট আসছে, তাহলে আর পিআই টেস্ট করারই দরকার নেই। প্রথমত আমরা ডিআরটাই করব, কারণ এটা করতে আমাদের 30 সেকেন্ডের শেষের ভ্যালুটা আর 60 সেকেন্ডের শেষের ভ্যালুটাই লাগছে। আমরা যদি এই রেশিও করে পেয়ে যাই যে কোনো ভ্যালুটা 1.6 এর থেকে বেশি আছে, তার মানে কি এক্সিলেন্ট কন্ডিশনে আছে ইনসুলেশন, সেক্ষেত্রে আর আমাদের পিআইটা টেস্ট করার জন্য 10 মিনিট ধরে অ্যাপ্লাই করার দরকার নেই ভোল্টেজটাকে, ঠিক আছে? তো এইভাবে আমরা ইনসুলেশনের কোয়ালিটিটাকে যাচাই করতে পারি। ইনসুলেশনের কোয়ালিটি যাচাই করবার জন্য আমাদেরকে তার চেক করতে হবে ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে। সেই যন্ত্রের নাম হচ্ছে মেগার। এই মেগার যন্ত্রের মাধ্যমে যে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা চেক করে আমরা পাচ্ছি, তার ভ্যালুটা মিনিমাম কত হতে হবে আমি আজকে প্রথমেই বললাম। প্রথমত মেগারের মিনিমাম ভ্যালু কত হতে হবে না, 1 মেগা ওহম মিনিমাম হতেই হবে, অথবা যদি দেখা যায় যে 1/500 ইন্টু টার্মিনাল ভোল্টেজ করে যেটা পাচ্ছি, সেই ভ্যালুটা যা হচ্ছে 1 মেগা ওহম, অথবা 1/500 ইন্টু টার্মিনাল ভোল্টেজ করে যে ভ্যালু পাওয়া যাচ্ছে সেইটা, এই দুটোর মধ্যে যেটা বেশি হচ্ছে মিনিমাম সেটাকেই হতে হবে, ঠিক আছে? আর হচ্ছে কি, ইনসুলেশনের ক্ষেত্রে আমরা দুটো প্যারামিটার ক্যালকুলেশন করা শিখলাম। একটা হচ্ছে পোলারাইজেশন ইন্ডেক্স, যেটা হচ্ছে 10 মিনিটের পরে কতটা মেগা রেজিস্ট্যান্সের ভ্যালু আসছে ডিভাইডেড বাই 1 মিনিটের পরে কতটা রেজিস্ট্যান্স ভ্যালু আসছিল ইনসুলেশনের, সেইটা তার ভ্যালু মিনিমাম হতে হবে 1.5 ফর ক্লাস এ টাইপ ইনসুলেশন, আর ক্লাস বি বা হায়ার ক্যাটাগরি ইনসুলেশনের জন্য মিনিমাম এর ভ্যালু 2 হতে হবে। এবং আরেকটা ভ্যালু হয় ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও। সেই ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও মানে হচ্ছে 60 সেকেন্ডের পরে ইনসুলেশনের রেজিস্ট্যান্স কত হচ্ছে ডিভাইডেড বাই 30 সেকেন্ডের পরে ইনসুলেশনের রেজিস্ট্যান্স কত আসছে। এর মিনিমাম ভ্যালু 1.25 এর থেকে বেশি হতেই হবে। 1.25 এর থেকে কম হলে আমরা বলবো ইনসুলেশনের রেজিস্ট্যান্সটা কোয়েশ্চেনেবল, তখন আমাদেরকে পিআইটাও টেস্ট করতে হবে। গুড। আর যদি গ্রেটার দেন 1.6 হয়, তাহলে আমরা বলবো ইনসুলেশন কন্ডিশন ইজ এক্সিলেন্ট। ঠিক আছে? দীপঙ্কর মন্ডল, দীপঙ্কর মন্ডল, হ্যালো। হ্যাঁ বলছি, তুমি শুনেছো? হ্যাঁ বলো, পোলারাইজেশন ইন্ডেক্স মানেটা কি, কিভাবে ক্যালকুলেট করো পোলারাইজেশন ইন্ডেক্সকে? স্যার পারবো না। বললাম তো পিআই, পোলারাইজেশন ইন্ডেক্স, এক্ষুনি যেটা বলা হলো। 10 মিনিট 10 মিনিট কি বলো হচ্ছে? 1 মিনিট ধরে একটা চালাইতে পারে, একটা 10 মিনিট ধরে চালাতে হবে, মানে তার মুপারটা কি কাকে চালাবে 10 মিনিট আর 1 মিনিট ধরে? কি কি চালাবে? মেগার যন্ত্র। মেগার যন্ত্রটাকে চালাতে হবে, দিয়ে 10 মিনিটের শেষে যে ভ্যালুটা পাচ্ছ ডিভাইডেড বাই 1 মিনিটের শেষে যে ভ্যালুটা পাচ্ছ, এই রেশিওটা ক্যালকুলেট করবে, ঠিক আছে? মুশারফ শেখ, মুশারফ শেখ ইয়েস স্যার। বলো, ওই ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও ব্যাপারটা কি? স্যার এখানে দুটো রিডিং নিতে হবে, একটা 60 সেকেন্ড পরে আর একটা 30 সেকেন্ড পরে, এবং দুটোর 60 সেকেন্ড পরেরটার সঙ্গে 30 সেকেন্ড পরেরটা ডিভাইড করে যে রেশিওটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও। হ্যাঁ, এর ভ্যালুটা মিনিমাম কত হতে হবে? মিনিমাম হতে হবে 1.25 এর 1.25। মিনিমাম 1.25। আচ্ছা, 1.25 থেকে বেশি হলে সেটা হচ্ছে ভালো, আর সেটা কত বেশি হলে good। এক্সিলেন্ট? এক্সিলেন্ট কত বেশি হলে? 1.6 এর বেশি হলে সেটা এক্সিলেন্ট। ঠিক আছে। আচ্ছা, এই রাজীব, রাজীব হ্যাঁ স্যার। ধরো একটা মোটর আছে, তোমাকে দেওয়া হলো একটা মোটর, হ্যাঁ, সেই মোটরের ধরো টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 5 কেভি, ঠিক আছে? 5 কেভি টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 5000 ভোল্ট। তাহলে এর মিনিমাম ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হতে হবে? মেগারের মাধ্যমে চেক করে মিনিমাম ইনসুলেশন রেজিস্ট্যান্স তোমায় কত পেতে হবে, তবে তুমি ওটাকে ভালো মানবে? বলো, বলতে পারবে? এটা স্যার শুনিনি না স্যার। সুমন সাঁতরা, সোরেন সাঁতরা, বলো কত 10 মেগা ওহম কি করে বার করলে? স্যার 1/500 কে টার্মিনাল ভোল্টেজে গুণ করলাম। টার্মিনাল ভোল্টেজকে 1/500 দিয়ে গুণ করে দিলে, ঠিক আছে? এইভাবে বার করবে। তো এই হয়ে গেল আমাদের ইনসুলেশনের রেজিস্ট্যান্সের ব্যাপারটা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে রুটিন টেস্টের মধ্যেই পড়ে, রুটিন টেস্টের মধ্যে এগুলোকে ক্যালকুলেট করবে। নেক্সট যে টেস্টটা করতে হয় সেটার নাম হচ্ছে হাই ভোল্টেজ টেস্ট, ঠিক আছে? হাই ভোল্টেজ টেস্ট। এই হাই ভোল্টেজ টেস্টটা অ্যাকচুয়ালি প্রসিডিওরটা আমরা ফার্স্টে দেখি, এখানে কি করা হয়।
Now this test consists in applying the specified test voltage between the various winding and earth. ঠিক আছে, বিভিন্ন ওয়াইন্ডিং এবং আর্থের মধ্যে এই টেস্ট ভোল্টেজটাকে অ্যাপ্লাই করতে হবে। দ্য টেস্ট ভোল্টেজ should be power frequency and as far as possible should have a sine wave shape. ঠিক আছে, মানে এই যে হাই ভোল্টেজ টেস্ট, নামটা শুনেই বুঝতে পারছো একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। একে হাই পট টেস্টও বলা হয়, একে হাই ভোল্টেজ টেস্ট অথবা হাই পট টেস্টও বলা হয়। পট স্ট্যান্ডস ফর পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল টেস্ট এটাও বলা হয়। এই টেস্টের মাধ্যমে কি করা হয় না, একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। কোথায় অ্যাপ্লাই করা হয় না, বিভিন্ন ওয়াইন্ডিং এবং আর্থ এর মধ্যে এই হাই ভোল্টেজটাকে অ্যাপ্লাই করতে হয়। এবার এই যে টেস্ট, এই টেস্টের মানে এটা কি করা হয়, এটা এসি টেস্ট না ডিসি? এটা হচ্ছে জেনারেলি এসিতেই করতে হবে এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে এসিতেই করতে হবে এবং সেই এসির যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে সেম হতে হবে। পাওয়ার ফ্রিকোয়েন্সি কত হয়? 50 হার্জ। অর্থাৎ আমাদেরকে যে মানে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করব সেটা একে তো হাই ভোল্টেজ হবে, অন্যদিকে এটাকে আমাদেরকে পাওয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ 50 হার্জের একটা ভোল্টেজ হতে হবে এবং সেটা সাইন ওয়েভ হতে হবে। ঠিক আছে, দিস টেস্ট ডিসক্লোজেস দ্য উইকনেস অফ দ্য ইনসুলেশন, ড্যামেজড ইনসুলেশন অর ইনসাফিসিয়েন্ট ক্লিয়ারনেস। মানে এই টেস্ট করে আমরা কি জানতে পারি, যদি আমরা এই হাই ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব মোটরের মধ্যে দিয়ে যদি আমরা দেখি যে সেটা সেই হাই ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করতে পারছে, যদি দেখি যে হাই ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করতে পারছে, তাহলে আমরা বলবো যে সেটা ঠিক আছে, ইনসুলেশনটা ঠিকঠাক আছে। আদারওয়াইজ যদি সেটাকে উইথস্ট্যান্ড করতে না পারে তখন আমরা বলবো যে এই ইনসুলেশনের কোয়ালিটিটা খারাপ আছে। এবার হচ্ছে এই প্রসিডিওরটা আগের স্লাইডে দেখানো হয়েছে, সেটা আমরা দেখব যে সেখানে আগের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা কতটা অ্যাপ্লাই করতে হচ্ছে। হাই ভোল্টেজ টেস্টে দেখো ডেসক্রিপশন, মানে স্টেটার ওয়াইন্ডিং, সেখানে যদি আমরা অ্যাপ্লাই করি ভোল্টেজটা, সেক্ষেত্রে আমাদেরকে কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে না, টেস্ট ভোল্টেজ হিসাবে আমাকে অ্যাপ্লাই করতে হবে 1000 ভোল্ট গণিত 1000 ভোল্ট প্লাস টুয়াইস দ্য রেটেড ভোল্টেজ। 1000 ভোল্ট প্লাস টুয়াইস দ্য রেটেড ভোল্টেজ উইথ আ মিনিমাম অফ 2000 ভোল্ট। এর ভ্যালু মিনিমাম 2000 ভোল্ট হতেই হবে, তার কমে হাই ভোল্টেজ টেস্ট করা যাবে না, মিনিমাম 2000। এবার অন্যান্য ক্ষেত্রে যদি এর ভ্যালুটা যদি বেশি আসে, 1000 প্লাস টুয়াইস দ্য রেটেড ভোল্টেজ করে যদি 2000 থেকে বেশি আসে, তাহলে সেইটাই, এটা আমাকে স্টেটার ওয়াইন্ডিং এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে হাই ভোল্টেজ টেস্ট পারফর্ম করবার জন্য। ঠিক আছে, এবার দেখো এই যে টেস্ট ভোল্টেজ as given in the table should be applied through variac such that its value should not be more than 1/3 the test value. মানে প্রথমে আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করব স্টেটার ওয়াইন্ডিং এ। ধরো একটা মোটর আছে, মোটরের স্টেটার ওয়াইন্ডিং এ আমরা এই ভোল্টেজটাকে অ্যাপ্লাই করতে চাইছি। ঠিক আছে, আমি সিচুয়েশনটা একটু এখানে ড্র করার চেষ্টা করি, তারপরে আমি এক্সপ্লেন করব। ধরো একটা মোটর, এটা একটা মোটর। ঠিক আছে, মোটরটাকে একটা ধরো ফাউন্ডেশনের উপরে রাখা আছে, মোটরটাকে একটা ফাউন্ডেশনের উপরে রাখা হয়েছে, এটা ধরো মোটরের সেই ফাউন্ডেশনটা। ঠিক আছে, এটা মোটরটা, মোটরের টার্মিনালে তিনটে ধরো ওয়াইন্ডিং টার্মিনাল বেরিয়ে আসছে, রেড, ইয়েলো, ব্লু, রেড, ইয়েলো এবং ব্লু। এরা ধরো তিনটে টার্মিনাল যেটা মোটর থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ, এই মোটরের তিনটে টার্মিনালের মধ্যে আমাকে হাই ভোল্টেজটাকে অ্যাপ্লাই করতে হবে, এই তিনটে টার্মিনালের মধ্যে হাই ভোল্টেজটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার আমরা কি করব না, মোটরের যে তিনটে টার্মিনাল, যেটা স্টেটার টার্মিনাল অ্যাকচুয়ালি, সেই স্টেটার টার্মিনালে আমরা এগুলোকে শর্ট করে দেবো, স্টেটারের এগুলোকে আমরা শর্ট করে দেবো। শর্ট করে দিয়ে আমরা এখানটায় একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, ভোল্টেজ অ্যাপ্লাই করব। এবার এই ভোল্টেজটা অ্যাপ্লাই করব কিভাবে? অ্যাপ্লাই করবার জন্য আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, একটা সাপ্লাইয়ের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। প্রথমত আমাদের এসি সাপ্লাই যেটা আছে, এসি সাপ্লাইটা তো থাকছেই, এটা এসি সাপ্লাই ধরো আমাদের আছে। এই এসি সাপ্লাই থেকে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা একটু স্টেপ আপ করতে হবে আমাদেরকে, এবং এখানে একটা
ভ্যারিয়াকের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এখানে একটা অটো ট্রান্সফরমার থাকবে, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এবং এখান থেকে এটাকে আমাদেরকে অটো ট্রান্সফরমারের মাধ্যমে কানেক্ট করতে হবে। প্রথমত আমরা অটো ট্রান্সফরমারের মাধ্যমে এটাকে কন্ট্রোল করলাম, তারপরে এখানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার রাখলাম। ঠিক আছে, অটো ট্রান্সফরমার থেকে ভোল্টেজ নিলাম, তারপরে একটা স্টেপ আপ ট্রান্সফরমার, মানে এখানে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। এবং এখানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার, তার টার্নস রেশিও তো ফিক্সড, তাহলে তার যে হাই ভোল্টেজ টার্মিনাল, এই যে স্টেপ আপ ট্রান্সফরমার, তার যে হাই ভোল্টেজ টার্মিনাল, সেইটাকে আমরা জুড়ে দিচ্ছি কার সঙ্গে না, এই যেটাকে আমাকে মানে ওই ওয়াইন্ডিং গুলো যেখানে আমরা সাপ্লাইটা প্রোভাইড করবো সেইখানে। আর আরেকটা টার্মিনাল কোথায় জুড়বো, আরেকটা টার্মিনাল হচ্ছে এই যে ফ্রেম, মানে মোটরের যে বডিটা, সেখানে আমরা এটাকে জুড়ে দিলাম। তাহলে এখানে এটা একটা সিঙ্গেল ফেজ একটা সাপ্লাই হয়ে গেল। তাহলে এটা ধরো আমাদের যে যে জায়গায় যে ফ্যাক্টরিতে টেস্টটা করছো সেখানে হয়তো এরকম নর্মাল 230 ভোল্ট একটা সাপ্লাই এসছে, সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, সেটাকে অটো ট্রান্সফরমার দিয়ে কন্ট্রোল করলে, এটা কি, এটা হচ্ছে অটো ট্রান্সফরমার। এই অটো ট্রান্সফরমার দিয়ে এটাকে কন্ট্রোল করলে, অটো ট্রান্সফরমারের মাধ্যমে কন্ট্রোল করলে কি হয়, মানে ভ্যারিয়াকের মাধ্যমে ভোল্টেজটা, যেটা আমার এইখানে আর এইখানে যে ভোল্টেজটা আসবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আবার এই যে জিনিসটা, এটা কি, এই ট্রান্সফরমারটা, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে একটা হাই ভোল্ট, মানে এটা হচ্ছে তোমার একটা এইচভি টেস্টিং ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের নাম হচ্ছে হাই ভোল্টেজ টেস্টিং ট্রান্সফরমার, মানে এটা স্টেপ আপ টাইপের ট্রান্সফরমার, এইচভি টেস্টিং ট্রান্সফরমার। এই হাই ভোল্টেজ টেস্টিং ট্রান্সফরমারের মাধ্যমে যেটা আমরা অটো ট্রান্সফরমারের আউটপুট থেকে যে ভোল্টেজটা পেলাম সেটাকে আমরা স্টেপ আপ করে দিলাম, দিয়ে স্টেপ আপ করে যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটাকে আমরা এই মোটরের 3টে ওয়াইন্ডিংকে শর্ট করে যেটা হয়েছে সেই টার্মিনালে একটা দিচ্ছি, আর একটা হচ্ছে মোটরের যে ফ্রেমটা মানে বডিটা সেখানে আমরা দিচ্ছি। তাহলে এই হলো সেটআপ, এই হলো সেটআপ। এখানে আমরা একটা রেজিস্টার রাখবো যাতে করে আমরা কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। এখানে একটা রেজিস্টার ওই কারণে আমরা কানেক্ট করে দেবো কারেন্টটাকে কন্ট্রোল করবার জন্য। এটা হলো সাপোজ একটা কন্ট্রোলিং রেজিস্টার, এবং আমরা এই ভোল্টেজটাকে মাপার ব্যবস্থা করব। এই হয়ে গেল আমাদের টোটাল সেটআপটা হাই ভোল্টেজ টেস্টিং এর জন্য। এবার এই হাই ভোল্টেজ টেস্টিং এ কতটা হাই ভোল্টেজ আমি দেব, এই যে ভোল্টেজটা যেটা আমরা এখানে পাচ্ছি, এই ভোল্টেজের মানটা কত হওয়া উচিত, এই ভোল্টেজটা কত হবে, সেটা কিসের উপরে ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে যে আমার এই মোটর যার আমি ইনসুলেশনের কন্ডিশনটাকে যাচাই করতে চাইছি সেটার ভোল্টেজ রেটিংটা কত। ঠিক আছে, ভোল্টেজ রেটিংটা কত, তা এর মিনিমাম ভ্যালু কত হতে হবে, এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা আমরা এই টেস্টিং পারপাসে দেবো তার মিনিমাম ভ্যালু হতে হবে 2000 ভোল্ট, এটা মিনিমাম হতেই হবে। ঠিক আছে, আর যদি এর থেকে বেশি হতে পারে, কত বেশি হবে, তার ফর্মুলা হচ্ছে, তার ফর্মুলাটা কি, তার ফর্মুলাটা হচ্ছে আমার 2 ইন্টু ইউ প্লাস 1, যেখানে 1টা হচ্ছে কেভি। ঠিক আছে, 2u প্লাস 1 এত কেভি, এইটা হচ্ছে ফর্মুলা 2u প্লাস 1 কেভি। ঠিক আছে, এখন যদি মোটরের ধরো ভোল্টেজ, মানে মোটরের ভোল্টেজ রেটিং ধরো বলে দিল, সে মোটরের ভোল্টেজ রেটিং হচ্ছে 11 কেভি, 11 কেভি মোটর, তাহলে এখানে তুমি হাই ভোল্টেজ টেস্টিংটা কত ভোল্টেজে পারফর্ম করবে, 11 কেভি মোটরের ক্ষেত্রে কত ভোল্টেজ দিতে হবে বলো। 11 কেভি যদি একটা মোটর হয়, সেই মোটরে যদি হাই ভোল্টেজ টেস্ট পারফর্ম করতে হয় তোমাকে কত ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, এই হাই ভোল্টেজ টেস্টিং এর জন্য সাপ্লাই ভোল্টেজটা কত হতে হবে, 23 কেভি। সাপ্লাই ভোল্টেজ যেতে হবে 23 কেভি। ঠিক আছে, এবং সেটা কি হতে হবে, এসি সাপ্লাই। এরকম পদ্ধতিতে সেটাকে তৈরি করতে পারবে। তোমার ধরো 230 ভোল্ট এলো, তুমি অটো ট্রান্সফরমার দিয়ে কন্ট্রোল করলে, দিয়ে এখানে তুমি যেটা একটা ট্রান্সফরমার হাই ভোল্টেজ ট্রান্সফরমার আছে তার প্রাইমারি ওয়াইন্ডিং এ দিয়ে দিলে, সেকেন্ডারিতে হাই ভোল্টেজ তৈরি হয়ে গেল। এবার সেকেন্ডারিতে কতটা হাই ভোল্টেজ তৈরি হবে সেটা ডিপেন্ড করছে অটো ট্রান্সফরমার দিয়ে তুমি কতটা ইনপুটে দিচ্ছ। এবার যদি তোমার দরকার 23 কেভি, সেটার মতো তুমি কন্ট্রোল করে নিতে পারবে, অটো ট্রান্সফরমারের মাধ্যমে তুমি ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারবে। সাপ্লাই ভোল্টেজ তাহলে এক্ষেত্রে হতে হবে আমার 2 ইন্টু ইউ প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 23 কেভি, মানে 2 ইন্টু 11 প্লাস 1 মানে হচ্ছে 23 কেভি। 23 কেভি এবার তুমি অ্যাপ্লাই করো ওখানে। ঠিক আছে, 23 কেভি ভোল্টেজটাকে তুমি ওখানে অ্যাপ্লাই করে দেবে। এবার প্রথমেই কি 23 কেভি করবে, তা কিন্তু করবে না। ঠিক আছে, প্রথমেই 23 কেভি করে দেবে না, এখানে যে অ্যাপ্লাই ভোল্টেজ যেটা সাপ্লাই করতে হবে তোমাকে, সেটা প্রথমেই 23 কেভি করবে না। কিভাবে করবে সেটার প্রসিডিওরটা এখানে বলেছে।
কি বলেছে না, প্রথমে হচ্ছে 1/3 অফ দ্য টেস্ট ভ্যালু, মানে টেস্ট ভ্যালু ধরো তোমার 23 কেভি, তার 1/3 ভাগ মানে কত হচ্ছে 7.6 এরকম একটা কিছু ভোল্টেজ হচ্ছে। প্রথমে তুমি 1/3 ভাগ ভোল্টেজটাকে অ্যাপ্লাই করো, মানে ধরো 7.6 রাখলে। তারপরে গ্র্যাজুয়ালি স্টেপে স্টেপে বাড়াও, স্টেপে স্টেপে বাড়াও, প্রথমে 5% 5% করে করে বাড়াতে থাকো, ঠিক আছে? 5% করে বাড়াতে থাকো এবং এইভাবে আস্তে আস্তে তোমার যে টেস্ট ভোল্টেজটা আছে সেই টেস্ট ভোল্টেজে পৌঁছে যাবে। এবং টেস্ট ভোল্টেজে তুমি মনে করো যে আমি একদম খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, সেটা করবে না, মানে অন্তত পক্ষে 10 সেকেন্ড সময় নেবে, ঠিক আছে? 5% করে বাড়াবে। ধরো প্রথমে 1/3 ভাগ মানে কত পার্সেন্ট হচ্ছে, 33% অফ দ্য টেস্ট, মানে টেস্ট ভোল্টেজ যদি 100% হয় তাহলে তুমি প্রথমে 33% অ্যাপ্লাই করলে, তারপরে 38% করলে, 43% অফ টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলে, 48% করলে, মানে এরকম করে করে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়াবে। একদম খুব দ্রুততার সঙ্গে বাড়িয়ে দিলে চলবে না, সেটা ঠিক হবে না। তো আস্তে আস্তে বাড়াতে হবে প্রথমে, কারণ এটা যেহেতু যেহেতু এটা একটা এমন টেস্ট যেখানে আমরা যা রেটেড ভোল্টেজ তার থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তার মানে কি যদি কোনো কারণে ইনসুলেশনে কোনো প্রবলেম থাকে তাহলে কি ইনসুলেশনটা ড্যামেজ হয়ে একটা শর্ট সার্কিট কন্ডিশন তৈরি হতে পারে। যদি ইনসুলেশনে কোনো সত্যি প্রবলেম থেকে থাকে, তুমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করছো মানে শর্ট সার্কিট একটা তৈরি হতে পারে এবং তার থেকে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে কখনোই একটা খুব স্পিডে কাজটা করলে চলবে না, প্রথমে 1/3 ভাগ টেস্ট ভোল্টেজ দিয়ে দেখতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়াতে হবে এবং মিনিমাম 10 সেকেন্ড সময় নিতেই হবে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য টেস্ট ভোল্টেজে পৌঁছে যেতে, ঠিক আছে? এবং তারপরে যখন তুমি টেস্ট ভোল্টেজে পৌঁছে গেলে, মানে এক্ষেত্রে 23 কেভি, ধরো 23 কেভিতে পৌঁছে গেলে, 23 কেভিতে পৌঁছে 60 সেকেন্ড দাঁড়ালে, 60 সেকেন্ড ওই 23 কেভি রেখে দিলে, ঠিক আছে? যদি দেখা যায় যে ওই ওয়াইন্ডিং যেটা আছে সেটার ইনসুলেশনটা এই ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করে নিতে পারছে, মানে কোনো ব্রেকডাউন কিছু হচ্ছে না, এটাকে সহ্য করতে পারছে, তারপরে আস্তে আস্তে ভোল্টেজটাকে টেস্ট ভোল্টেজটাকে আস্তে আস্তে কমাবে। প্রথমে 1/3 ভাগ অফ দ্য টেস্ট ভোল্টেজে নিয়ে এলে, মানে যদি তোমার 23 কেভি টেস্ট ভোল্টেজ হয় তুমি 7.6 ভোল্টেজে নিয়ে এলে, তারপরে আস্তে আস্তে পাওয়ার সাপ্লাইটাকে সুইচ অফ করবে। সঙ্গে সঙ্গে একদম দ্রুততার সঙ্গে সুইচ অফ করে দিলেও চলবে না, সুইচ অফ করার জন্য প্রথমে আমাকে 1/3 ভাগে নিয়ে আসতে হবে টেস্ট ভোল্টেজে এবং তারপরে সুইচ অফটা করতে হবে, ঠিক আছে? এবার এই যে টেস্টটা, এই টেস্টটার নামই হচ্ছে কি টেস্ট, এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ টেস্ট। এই হাই ভোল্টেজ টেস্টের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি দেখতে চাইছি, আমরা দেখতে চাইছি মোটরের যে ইনসুলেশনস গুলো আছে তারা এই হাই ভোল্টেজটা উইথস্ট্যান্ড করার মতো কন্ডিশনে আছে নাকি, তো ইনসুলেশনের হেলথটা ঠিকঠাক আছে নাকি সেটাকে যাচাই করবার জন্য এটা একটা এক ধরনের হাই পোটেনশিয়াল টেস্ট। জেনারেলি এটা স্টেটার সাইডে করা হয়ে থাকে, তবে অনেক সময় এটা রোটর সাইডেও করা যেতে পারে। রোটর সাইড মানে কি, রোটর সাইডে তুমি টেস্ট ভোল্টেজ ধরে অ্যাপ্লাই করবে, এবার সেটা কি তুমি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে রোটরে অ্যাপ্লাই করতে পারবে টেস্ট ভোল্টেজটা? স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে স্টেটার টেস্ট ভোল্টেজটা অ্যাপ্লাই করার তোমার কোনো প্রভিশন নেই। যদি ওটা তোমার স্লিপ রিং টাইপের ইন্ডাকশন মোটর হয় সেখানে তুমি রোটর সাইডে টেস্ট ভোল্টেজটাকে অ্যাপ্লাই করতে পারো। এবার সেক্ষেত্রে যদি একটা মোটর একটা পার্টিকুলার ডিরেকশনে ঘোরার মতোই ডিজাইন থাকে, যেটা কিনা একটা পার্টিকুলার ডিরেকশনেই ঘোরে, সেক্ষেত্রে তুমি রোটর ওয়াইন্ডিং এ যদি এই টেস্টটা করতে চাও টেস্ট ভোল্টেজটা, সেক্ষেত্রে তার ভ্যালু কত হবে না, টেস্ট ভোল্টেজের ভ্যালুটা কত হবে না 1000 ভোল্ট প্লাস টুয়াইস দ্য ওপেন সার্কিট স্ট্যান্ড স্টিল ভোল্টেজ measured between the slip rings with rated voltage applied to the stator windings or minimum of 2000 ভোল্ট, মানে এক্ষেত্রেও মিনিমাম 2000 ভোল্ট অ্যাপ্লাই করতেই হবে। আর যদি মোটরটা আরো হায়ার ভোল্টেজ রেটিং এর হয়ে থাকে সেক্ষেত্রে কি করতে হবে না, সেক্ষেত্রে হচ্ছে মানে ওই 1 কেভি যেটা বলেছিলাম প্লাস 2 ইন্টু এখানে এখানে যেমন স্টেটরের ক্ষেত্রে কি করেছিলাম 2 ইন্টু রেটেড ভোল্টেজ, মানে মোটরের রেটিং এ যেটা বলা থাকে সেটাই তো অ্যাকচুয়ালি স্টেটরের ওয়াইন্ডিং এরই ভোল্টেজ বলা থাকে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু রোটরে কত ভোল্টেজ রেটেড সেটা তো আর বলা থাকে না, সেটা তুমি জানবে কি করে রোটরে কত ভোল্টেজটা তৈরি হওয়া উচিত আইডিয়ালি? তো সেটার জন্য উপায় আছে, সেটার জন্য আমরা একটা ধরো স্লিপ রিং এর একটা ছবি দেখে নেব। ধরো এই ছবিটা, এটা একটা অন্য টেস্টের জন্য কিন্তু আমি ছবিটাকে এখানে ইউজ করছি, ছবিটা ইউজ করে আমি বোঝার চেষ্টা করছি। এটা একটা ইন্ডাকশন মোটরের ছবি, ঠিক আছে? ইন্ডাকশন মোটরের এই যে দিকটা, এই দিকটা হচ্ছে আমার স্টেটর ওয়াইন্ডিং এর দিক, ঠিক আছে? এই দিকটা হচ্ছে স্টেটর ওয়াইন্ডিং এর দিক। কোন দিকটা?
এদিকটা, এটা হচ্ছে স্টেটার ওয়াইন্ডিং এর দিকটা, আর এদিকটা হচ্ছে আমাদের রোটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শ্যাফটটা, এই শ্যাফটের ওপরে আমাদের এখান থেকে স্লিপ রিং গুলো, ব্রাশ থেকে এইখান থেকে স্লিপিং এর রেজিস্টার গুলো এরকম ভাবে বেরিয়ে থাকে। তো এইখানে যে এই যে দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজটা মাপছে, এটা অ্যাকচুয়ালি কি মাপছে? এই দুটো ফেজের মধ্যে ভোল্টেজ যেটাকে মাপছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রোটরের যে দুটো ফেজের ওয়াইন্ডিং। ধরো এটা রেড ফেজ, যদি আমি ধরে নিই এটা রেড ফেজ, যদি আমি ধরে নিই যে এটা হলো রেড ফেজ, হ্যাঁ, এটা ধরো রেড ফেজ, এটা ধরো ইয়েলো ফেজ, আর এটা ধরো ব্লু ফেজ। তাহলে এই যে ভোল্ট মিটার লাগিয়েছে না, এই ভোল্ট মিটার লাগিয়ে কি মাপছে? কোন দুটো ফেজের মধ্যে মাপছে? এই ইয়েলো ফেজ আর এই ব্লু ফেজ, এই দুটো ফেজের মধ্যে ভোল্টেজ মেপে দিচ্ছে। এবং কোন কন্ডিশনে এটাকে মাপতে হবে বলতো? এই ভোল্টেজটাকে মাপতে হবে হচ্ছে আমাদের স্ট্যান্ড স্টিল কন্ডিশনে। স্ট্যান্ড স্টিল মানে রোটরটা যখন ঘুরছে না সেই অবস্থাতে, মানে আমরা স্টেটারটাতে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, স্টেটার ওয়াইন্ডিং এর অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, রোটরটা ঘোরা স্টার্ট করেনি, রোটরটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আছে, সেই পরিস্থিতিতে আমরা এই যে দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে মেপে নিতে পারবো। স্লিপ রিং এর যে দুটো স্লিপ রিং ইন্ডাকশন মোটরের দুটো ফেজের মধ্যে কত ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি ইন্ডাকশনের জন্য হচ্ছে, এখানে তো আমরা সরাসরি কিছু অ্যাপ্লাই করিনি, অ্যাপ্লাইটা করেছিলাম স্টেটারে, সেটার জন্য রোটরে ইনডিউসড হয়েছে। কতটা ভোল্টেজ পার ফেজে ইনডিউসড হয়েছে সেটাকে আমরা জেনে থাকবো। এবং সেই যে আমাদের ধারণা যে কতটা ভোল্টেজ রোটরে ইনডিউসড হয় আন্ডার স্ট্যান্ড স্টিল কন্ডিশন, সেটা যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা যখন এই হাই পোটেনশিয়াল টেস্টটা পারফর্ম করব ইন দা রোটর সাইড, তখন আমরা কত ভোল্টেজ অ্যাপ্লাই করব? তখন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে প্রথমে 1 কেভি তো অ্যাপ্লাই করবই, মানে 1 প্লাস 2 ইন্টু, এক্ষেত্রে হচ্ছে রোটরে কতটা ইনডিউসড ইএমএফ হচ্ছে। আমি যদি রোটরে ইনডিউসড ইএমএফটাকে E2 দিয়ে ডিনোট করি, E2, তাহলে 1 প্লাস 2 ইন্টু E2, এত কেভি আমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যেখানে E2টা কি ডিনোট করছে? E2 ডিনোটস দ্য ভোল্টেজ হুইচ ইজ ইনডিউসড at the rotor of the slip ring induction motor under standstill condition। ঠিক আছে, এইটা জানা থাকবে এবং সেই অনুযায়ী আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করব। কিন্তু এটার ভ্যালু যদি 2000 ভোল্টের থেকে কম আসে, তাহলেও কিন্তু আমরা অন্তত পক্ষে 2000 ভোল্ট অ্যাপ্লাই করবই। তার থেকে যদি বেশি এটা আসে তাহলে আমরা এটাই নেব, আর যদি এর ভ্যালু 2000 এর থেকে কম ভোল্টেজ আসে তাহলেও আমরা 2000 ভোল্ট মিনিমাম অ্যাপ্লাই করব। এই হলো কনসেপ্ট হাই পোটেনশিয়াল টেস্টের জন্য। এই হাই পোটেনশিয়াল টেস্টটা যদি আমাদের রোটর আমাদের যে ওয়াইন্ডিংস গুলো আছে তারা যদি উইথস্ট্যান্ড করে নিতে পারে, তাহলে আমরা জানবো যে ইনসুলেশনের কোয়ালিটিটা ঠিক আছে। আর যদি ইনসুলেশনের কোয়ালিটি খারাপ থাকে, তারা উইথস্ট্যান্ড করতে পারবে না, ভোল্টেজ উইথস্ট্যান্ড অ্যাপ্লাই করবার সঙ্গে সঙ্গে একটা ব্রেকডাউন হয়ে যাবে এবং এই ভোল্টেজের ভ্যালুটা কমে যাবে, এটা আমরা দেখতে পাবো। আর যদি রোটর ওয়াইন্ডিংটা এরকম হয় যে সমস্ত মোটরের ক্ষেত্রে আমরা রিভার্স ব্রেকিং এর প্রয়োজন আছে, মানে যেটা রিভার্স ডাইরেকশনে ঘুরতে পারে, যেগুলো একদিকেই ঘোরে, সেখানে এই 1000 ভোল্ট প্লাস হচ্ছে 2 টাইমস দ্য ওপেন সার্কিট স্ট্যান্ড স্টিল ভোল্টেজ। আর যেগুলো হচ্ছে দুদিকেই ঘুরতে পারে, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুদিকেই ঘোরার দরকার হতে পারে যে সমস্ত মোটরে, সেখানে হচ্ছে 1000 ভোল্ট প্লাস সেখানে হচ্ছে 4 টাইমস দ্য ওপেন সার্কিট স্ট্যান্ড স্টিল ভোল্টেজ। এই ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে। মানে যে সমস্ত মোটরগুলো রিভার্স ব্রেকিং করা হয়, তোমরা 4 কোয়াড্রেন্ট অপারেশন তো পড়েছো ড্রাইভে, সেখানে রিভার্স ব্রেকিং একটা কোয়াড্রেন্ট আছে। তো সেই রিভার্স ব্রেকিং যে সমস্ত মোটরের ক্ষেত্রে প্রয়োজন আছে, মানে উল্টো দিকেও যে সমস্ত মোটরকে ঘুরতে হতে পারে, সোজা কথায় সেই সমস্ত মোটরের ক্ষেত্রে কত ভোল্টেজ মিনিমাম অ্যাপ্লাই করতে হবে? সেটা হচ্ছে 1 প্লাস, সেক্ষেত্রে হয়ে যাবে 4 ইন্টু E2। ঠিক আছে, 4 ইন্টু E2, এত কেভি আমাকে অ্যাপ্লাই করতে হবে যখন আমরা রোটর সাইড থেকে এই টেস্টটাকে পারফর্ম করতে চাই, হাই পোটেনশিয়াল টেস্টটাকে। তবে জেনারেলি আমরা এটাকে স্টেটার সাইড দিয়েই পারফর্ম করি। স্টেটার সাইডে আমরা এরকম ভাবে ওয়াইন্ডিং গুলোকে শর্ট করে সেখানে আমরা এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করি এবং তারপরে ইনসুলেশনের কন্ডিশনটাকে যাচাই করে দিই। ঠিক আছে, তাহলে হাই পোটেনশিয়াল টেস্ট বা হাই ভোল্টেজ টেস্ট, এই কনসেপ্টটা সকলে বুঝতে পারলে? হাই ভোল্টেজ টেস্ট, অয়ন সেনগুপ্ত, হাই পোটেনশিয়াল টেস্টটা কেন করা হয়, বা হাই ভোল্টেজ টেস্টটা কেন করা হয়, বলতে পারবে অয়ন সেনগুপ্ত? না স্যার। কি কারণে করছে? চন্দন বলো, কি জন্য হাই পোটেনশিয়াল টেস্টটা করছো? চন্দন
দেবাশিস, হ্যাঁ স্যার। হাই পোটেনশিয়াল টেস্টটা কি জন্য করা হচ্ছে? স্যার আমরা আমরা হাই পোটেনশিয়াল টেস্ট করছি এই কারণে যে আমাদের যে ইনসুলেশন গুলো আছে সেগুলো কতটা দুর্বল বা ড্যামেজ হয়ে আছে কিনা সেগুলো জানার জন্য। তাহলে এই টেস্টটা করবার জন্য আমরা এসি সাপ্লাই দিচ্ছি না ডিসি সাপ্লাই দিচ্ছি, কি দিচ্ছি? সে এসি দিচ্ছে, আমাদের যে পাওয়ার সাপ্লাই ফ্রিকোয়েন্সি এসি দিচ্ছে। ওই এসি আমরা প্রোভাইড করছি। কোথায় দিচ্ছি এসিটাকে? আমরা স্যার ওই ইয়ে করছি, আমরা কি বলে মানে স্টেটারটাকে শর্ট করছি তো, হ্যাঁ, দিয়ে কোথায় দিচ্ছি? স্টেটারটাকে শর্ট করে অটো ট্রান্সফরমারের মাধ্যমে দিচ্ছি। আর মানে একটা টার্মিনাল তো স্টেটার শর্ট করে যেটা পেলাম সেখানে দিচ্ছি, আর একটা টার্মিনালকে কোথায় লাগাচ্ছি? তাহলে রিটার্নটা কোথায় হচ্ছে? একটা টার্মিনালকে তো আমরা দিচ্ছি ওখানে স্টেটারের সঙ্গে, আরেকটা টার্মিনালকে কোথায় লাগাচ্ছি? এটা গ্রাউন্ড, মানে যেটা দিয়ে রিটার্ন করবে কারেন্টটা, সেটাকে কোথায় লাগাচ্ছি? এটা কি এই টার্মিনালটা? এটা হচ্ছে মোটরের বডির সঙ্গে লেগে আছে, মোটরের বডির সঙ্গে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার বলো রফিকুল, বলো রফিকুল, হ্যাঁ স্যার। এই হাই ভোল্টেজ টেস্ট পারফর্ম করবার জন্য তোমার যে স্টেটার সাইড, সেখানে যদি তুমি ভোল্টেজটিকে অ্যাপ্লাই করতে চাও, তোমাকে মিনিমাম কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে? মিনিমাম কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে? 1000 volt plus twice the rated volt. টুয়াইস দ্য রেটেড ভোল্টেজ। আচ্ছা আচ্ছা, শান্তনাভ, শান্তনাভ, স্যার ধরো একটা মোটর আছে, মোটরের রেটিং হচ্ছে 5 কেভি। হ্যাঁ, একটা 5 কেভি রেটিং এর মোটর আছে, তাহলে তার স্টেটার সাইডে যদি তোমাকে হাই ভোল্টেজ টেস্ট পারফর্ম করতে হয়, তোমাকে মিনিমাম কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে? 5 কেভি রেটিং এর মোটরে যদি তুমি হাই ভোল্টেজ টেস্ট করতে চাও, তাহলে তুমি কত ভোল্টেজের সাপ্লাই দেবে ওখানে মোটরটাতে? সামন্ত বলতে পারবে? সোমেন সামন্ত, জসিম, জসিমউদ্দিন বলতে পারবে কত ভোল্টেজ সাপ্লাই দিতে হবে? হ্যাঁ স্যার, 5 কেভি রেটিং, 5 × 10 11 11 কেভি তোমাকে সাপ্লাই দিতে হবে। ঠিক, ঠিক আছে, এটা হচ্ছে স্টেটার সাইডে যখন আমরা পারফর্ম করছি তখন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে হাই ভোল্টেজ টেস্টের ব্যাপার। হাই ভোল্টেজ টেস্টের মাধ্যমে আমরা ইনসুলেশনের কোয়ালিটিটাকে চেক করছি। তাহলে ইনসুলেশনের কোয়ালিটি চেক করার জন্য দেখো দুটো টেস্ট হচ্ছে। প্রথমত তো আমরা মেগারের মাধ্যমে ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করছি, তারপরে পোলারাইজেশন ইন্ডেক্স বার করছি, ডিএআর ডাইইলেকট্রিক অ্যাবজর্পশন রেশিও টেস্ট করছি। নেক্সট হচ্ছে আমরা এরকম করে হাই ভোল্টেজ দিয়েও অ্যাপ্লাই করে দেখে নিচ্ছি যে ইনসুলেশনের কোয়ালিটিটা ঠিক আছে নাকি। তাহলে এর থেকে তোমরা বুঝতে পারছো যে একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ইনসুলেশনের গুরুত্ব কতটা বেশি। ইনসুলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, ঠিক আছে? তার জন্য এত রকম ভাবে ইনসুলেশনটাকে চেক করে নেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে রুটিন টেস্ট, এগুলোকে করতেই হবে, ঠিক আছে? আর একটা টেস্ট হয় রুটিন টেস্টের মধ্যে, সেটা হচ্ছে রিডিউসড ভোল্টেজ রানিং আপ টেস্ট, ঠিক আছে? রিডিউসড ভোল্টেজ রানিং আপ টেস্ট, এই ব্যাপারটা কি? রিডিউসড ভোল্টেজ মানে দেখেই তোমরা বুঝতে পারছো যে এই ভোল্টেজটা রেটেড ভোল্টেজে তো করা হয় না, মানে এই টেস্টটা রেটেড ভোল্টেজে তো করা হয় না, এটা করা হয় রিডিউসড ভোল্টেজে। মানে একটা মোটরের যদি রেটেড ভোল্টেজ কিছু একটা থাকে, সেই অত ভোল্টেজে আমরা এই টেস্টটা করবো না, আমরা করবো কখন না রিডিউসড একটা কম ভোল্টেজে আমরা এই টেস্টটাকে করব। এটা কেন করা হয় না কেজ মোটরস, কেজ মোটর বলতে স্কুইরেল কেজ মোটরস আর লায়াবল টু হারমোনিক টর্কস resulting into crawling effect. The aim of these tests is to see whether there is any tendency of crawling present in the motor or not. ঠিক আছে, মানে এই যে রিডিউসড ভোল্টেজ টেস্টটা, এটা কি জন্য করছি না ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ক্রলিং বলে একটা ঘটনা ঘটে। ডিউ টু দ্য প্রেজেন্স অফ হারমোনিক্স একটা ঘটনা ঘটে ক্রলিং বলে। সেই ঘটনাটা ঘটছে কিনা বা সেই ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা, সেই ব্যাপারটাকে যাচাই করবার জন্যই এই রিডিউসড ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখে নেওয়া হয় যে ওই মোটরটার মধ্যে ক্রলিং এর কোনো টেন্ডেন্সি আছে কিনা। This test also reveals noisy running of motor which may be due to the use of due to the use of damaged bearings, also the presence of
লুজ বার্স অ্যান্ড রং কানেকশনস ইন দ্য স্টেটার ওয়াইন্ডিংস। মানে অনেক সময় মোটরে যদি বিয়ারিং গুলো ড্যামেজ হয়ে গিয়ে থাকে, যে রোলার বিয়ারিং অথবা বল বিয়ারিং যেটাই ইউজ করা হোক না কেন, সেগুলো যদি জ্যাম হয়ে গিয়ে থাকে, সেখানে যদি লুব্রিকেশন ঠিকঠাক না থাকে, তাহলে মোটরটা কিন্তু ঠিকমতো ঘুরবে না, এবং ঠিকমতো না ঘুরলে সেটা একটা নয়েজ তৈরি করবে, একটা সাউন্ড তৈরি করবে। এবং এরকম সাউন্ড অনেক সময় যে রোটর বার্স গুলো আছে সেগুলোতে যদি কোনো লুজ হয়ে থাকে সেক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে, অথবা কোনো যদি রং কানেকশন, স্টেটারের কানেকশনটা যেমন হওয়া উচিত ঠিক মতো না হয়ে যদি ভুলভাল কানেকশন করা হয়, তখন এরকম একটা নয়েজ চলে আসবে। তো এইগুলো হচ্ছে কিনা সেটা যাচাই করা যেতে পারে রিডিউসড ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করে। রিডিউসড ভোল্টেজে অ্যাপ্লাই করলে আমরা এগুলোকে ইজিলি যাচাই করতে পারবো। And in these tests, the three-phase supply of power frequency is applied across the stator terminals through three-phase auto transformer. The voltage is gradually increased and brought to 1/√3 of the rated voltage. মানে এই যে টেস্টটা, এই টেস্টের মাধ্যমে থ্রি ফেজ পাওয়ার ফ্রিকোয়েন্সি সাপ্লাই অ্যাপ্লাই করা হয়। মানে 50 হার্জের পাওয়ার ফ্রিকোয়েন্সি যে সাপ্লাই, সেটাই আমরা এই ইন্ডাকশন মোটরের 3টে ফেজের মধ্যে অ্যাপ্লাই করব। এই যে ইন্ডাকশন মোটর, তোমরা দেখতে পাচ্ছ এই নিচের ছবিটা যদি দেখো, এই নিচের ছবিটা যদি দেখো তাহলে লক্ষ্য করো এখানে নিচের ছবিটা, এই ছবিটা আমার কি দেখিয়েছে। আচ্ছা, আমি এটাকে আরেক জায়গায় কপি করে নিই। এই টেস্টটা যদি অন্য কোনো, মানে এই ডায়াগ্রামটা যদি অন্য কোনো টেস্টের পারপাসে করা হয়েছে, তাও আমাদের মানে আমরা বুঝতে যেটা চেষ্টা করছি সেটা বুঝতে পারবো। মানে এটা ধরো একটা আমাদের ইন্ডাকশন মোটরের ছবি, ইন্ডাকশন মোটরের এইটা হচ্ছে ধরো স্টেটার টার্মিনাল, ঠিক আছে, এইটা ধরো স্টেটারের ওয়াইন্ডিং। এখানে আমরা এরকম একটা অটো ট্রান্সফরমারের অ্যারেঞ্জমেন্ট করেছি, ঠিক আছে। অটো ট্রান্সফরমারের অ্যারেঞ্জমেন্ট মানে আমরা একটা থ্রি ফেজ সাপ্লাই প্রোভাইড করছি, সেখান থেকে এই অটো ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এই ট্যাপটাকে কন্ট্রোল করতে পারি, এবং এর মাধ্যমে আমরা কতটা সাপ্লাই অ্যাকচুয়ালি এই 3টে ফেজের যে টার্মিনাল সেখানে দেব সেটাকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। 3টে ফেজ টার্মিনালে কত ভোল্টেজ আমরা দিতে চাই সেই ব্যাপারটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এইভাবে আমরা থ্রি ফেজ সাপ্লাই সঙ্গে কানেক্ট করব, এবং তারপরে আমরা এই স্টেটারের যে টার্মিনাল আমরা সেখানেই অ্যাপ্লাই করবো। এই টেস্টটা রোটরে করা হয় না, এটা হচ্ছে স্টেটার টার্মিনালেই করব, এবং ভোল্টেজটা প্রথমত আমরা কম রাখবো, এবং আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়াবো। এই অটো ট্রান্সফরমারের মাধ্যমে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা স্টেটার টার্মিনালে যে ভোল্টেজটা অ্যাপ্লাইড হচ্ছে তার পরিমাণটাকে বাড়াবো, এবং বাড়িয়ে কতটা নিয়ে আসবো না রেটেড ভোল্টেজ যা আছে তার 1/√3 টাইমসে আমরা নিয়ে যাব। 1/√3 অফ দা ভি এটাতে আমরা নিয়ে যাব রেটেড, ঠিক আছে। রেটেড ভোল্টেজ যা আছে তার 1/√3 টাইমসে আমরা নিয়ে আসবো ভোল্টেজটাকে। এই কাজটা আমাদেরকে করতে হবে, এবং এই কাজ যে টেস্টটা আছে এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে যখন আমরা রিডিউস ভোল্টেজ অ্যাপ্লাই করে মোটরটাকে চালাচ্ছি সেই কন্ডিশনে আমরা কেন করছি, কারণ না আমরা মোটরের মধ্যে কোনো জায়গায় কোনো লুজ বার্স আছে নাকি, বা মোটরের বিয়ারিংটা ঠিকঠাক আছে নাকি, বা মোটরের স্টেটার কানেকশনস গুলো ঠিকঠাক আছে নাকি। এগুলো যদি না থাকে তাহলে এগুলো না থাকলে মোটর চলবার সময় একটা অ্যাবনর্মাল সাউন্ড তৈরি হবে, ঠিক আছে। এবং মোটরের মধ্যে ক্রলিং এর টেন্ডেন্সি আছে নাকি সেটাও যাচাই হয়ে যাবে লো ভোল্টেজে যখন আমরা চালাবো তখন। এই ক্রলিং ব্যাপারটা আমি পরের ক্লাসে ডিসকাস করব। এবার হচ্ছে কি না, এই যখন আমরা রিডিউসড ভোল্টেজে আমরা এটাকে স্টার্ট করলাম বা চালালাম, তখন সেই কন্ডিশনে স্পিড কত হলো সেটাকে রেকর্ড করা যাবে। যখন আমরা 1/3 অফ দ্য রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করছি মোটরে, তখনও তো মোটরটা তো ঘুরবে না এমন তো নয়, মোটরটা ঘুরবে, এবং সেই কন্ডিশনে মোটরের স্পিডটা কত হচ্ছে সেটাকে আমরা ট্যাকোমিটার বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রেকর্ড করলাম। এবার কি করব, এবার হচ্ছে the phase sequence of the applied voltage is then changed and the motor is then started in the reverse direction, applying again 1/√3 of the rated voltage as in the previous case. মানে একবার ধরো আমরা এইরকম ভোল্টেজ দিয়েছি যেরকম এখানে দেখিয়েছো, এটা ধরো রেড ইয়েলো ব্লু, এটা ধরো রেড, এটা ধরো ইয়েলো, আর এটা ধরো ব্লু, এরকম আছে, হ্যাঁ। এটাকে আমরা দিয়েছিলাম আর এটা আমাদের সাপ্লাই ছিল। এখন আমরা কি করব না এই মোটরের সাপ্লাই টার্মিনাল গুলোকে ইন্টারচেঞ্জ করে দেবো। সাপোজ আমরা এইটাকে রেড থেকে দিয়ে দিলাম আর এটাকে আমরা
উপরটা থেকে দিয়ে দিলাম, ঠিক আছে, এইটাকে হয়তো আমরা উপরটা থেকে দিয়ে দিলাম, মানে দুটো যে কোনো ওয়াইন্ডিং এর আমরা ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করে দিলাম। তাহলে কি হবে, মানে এটাকে আমরা কেটে দেবো এবং এটাকেও আমরা কাট অফ করে দেবো, মানে ফেজ সিকোয়েন্সটাকে আমরা অল্টার করে দেবো। আমরা মোটরের যে কোনো দুটো ফেজের যদি সাপ্লাই টার্মিনাল থেকে চেঞ্জ করে দিই, তাহলে মোটরটা যেদিকে ঘুরছিল, মোটরটা যদি এতক্ষণ ক্লকওয়াইজ ঘুরে থাকে, আমরা যদি সাপ্লাই টার্মিনালটাকে যে কোনো দুটো টার্মিনালকে ইন্টারচেঞ্জ করে দিই, মোটরটা কি দিকে ঘুরতে শুরু করবে, মোটরটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে, ঠিক আছে, মানে মোটরের মানে রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মোটরটাকে আমরা একবার RYB এরকম ফেজ সিকোয়েন্সে রাখবো, দিয়ে আমরা দেখবো যে মোটরের স্পিডটা কত হচ্ছে যখন আমরা রিডিউস ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, দিয়ে আরেকবার আমরা চেঞ্জ করে RBY করে দেবো, দিয়ে আমরা দেখবো যে মোটরের স্পিডটা কত হচ্ছে। যদি আমরা এই টেস্টটা করি, এটাই হচ্ছে রিডিউসড ভোল্টেজ রানিং আপ টেস্ট। এই টেস্টে আমাদের কি হওয়া উচিত না, দ্য স্পিড ইন দিস কেস ইজ অলসো রেকর্ডেড and in both the cases the speed should be equal and nearly equal to the rated speed of the motor। মানে এই যে দুটো পদ্ধতিতে আমরা মোটরের স্পিডটাকে চেক করব, একবার মোটরটাকে ফরওয়ার্ডে ঘুরিয়ে একবার রিভার্সে ঘুরিয়ে, এই দুদিকে ঘোরা অবস্থাতেই কিন্তু মোটরের স্পিড দুটো সমান আসা উচিত। যদি সমান আসে তাহলে জানবো যে মোটরটা ঠিক আছে, মোটরের মধ্যে এই সমস্ত ব্যাপার কিছু নেই, মোটরের ফেজ সিকোয়েন্স বা কানেকশন সব ঠিক আছে, মোটরের মধ্যে কোনো কিছু লুজ নেই, কোনো সাউন্ড সেরকম হচ্ছে না, এবং মোটরের মধ্যে ক্রলিং এর কোনো টেন্ডেন্সিটা নেই, তাহলে আমরা মোটরটা এই রিডিউসড ভোল্টেজ রানিং আপ টেস্টে পাস করেছে বলে মেনে নেব। আদারওয়াইজ যদি সেটা না হয়, যদি ধরো ফরওয়ার্ড যখন ঘুরছে তখন একরকম স্পিড হলো, আর যখন ব্যাকওয়ার্ড ঘুরছে তখন আরেক রকমের স্পিড হয়ে গেল, অনেক ডিফারেন্স থাকলো দুটো স্পিডের মধ্যে, তখন কিন্তু মোটরটা এই টেস্টে পাস করতে পারবে না। তাহলে এই রিডিউস ভোল্টেজ রানিং আপ টেস্ট, এই টেস্টটা পারফর্ম করার উদ্দেশ্য হচ্ছে মোটরটার মধ্যে কোনো রকম কোনো লুজ কানেকশন আছে নাকি, মোটরের যে বিয়ারিংস গুলো সেগুলো ঠিকঠাক আছে নাকি, এবং মোটরের মধ্যে ক্রলিং এর কোনো টেন্ডেন্সি আছে নাকি সেটাকে টেস্ট করা। যদি এই মোটর টেস্টে পাস করে তবে মোটরটাকে আমরা অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ মোটরটা রিজেক্টেড হয়ে যাবে। এবার এই ক্রলিং ব্যাপারটা হচ্ছে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ক্রলিং ব্যাপারটা আমরা পরের ক্লাসে একটু ডিসকাস করবো, ঠিক আছে। আজকের ক্লাসে যেটা বলা হলো এর মধ্যে কোনো ডাউট আছে কারোর? এই রিডিউস ভোল্টেজ স্টার্টিং মেথডটা নিয়ে কারো ডাউট আছে? সুব্রত মন্ডল, না স্যার। বলো, রিডিউস ভোল্টেজ স্টার্টিং মেথডে কত ভোল্টেজ অ্যাপ্লাই করবে তুমি? একটা ধরো 11 কেভি একটা তোমার মোটর আছে, তুমি এখানে রিডিউস ভোল্টেজ স্টার্টিং এর জন্য কত ভোল্টেজ দেবে মোটরটাতে? ওটা স্যার ম্যাক্সিমাম হচ্ছে মানে 1/√3 রেটেড ভোল্টেজ নিয়ে যেতে হবে, মানে 11 কেভি বাই √3 ভোল্টেজ যেটা হচ্ছে। ঠিক, কতটা ভোল্টেজ? 1 দিয়ে কি করব? থেকে চালু করব, আর ম্যাক্সিমাম 1/√3 পর্যন্ত নিয়ে যেতে হবে। দিয়ে 1/√3 পর্যন্ত নিয়ে গিয়ে তুমি কি মাপবে, মোটরটা কি মাপবে? স্পিডটা মাপতে হবে স্যার। স্পিডটা মাপবে, দিয়ে কি করবে, তারপরে কি করবে? মেপে নিলে হয়ে গেল, দিয়ে সিকোয়েন্সটা চেঞ্জ করে দিতে হবে। দিয়ে আরেকবার মাপবে স্পিডটা, সিকোয়েন্সটা চেঞ্জ করে দিয়ে সেম প্রসেসটা করতে হবে, দিয়ে দেখতে হবে যে স্পিডটা মোটামুটি সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে ওটা পাস করবে, আর যদি অনেক ডিফারেন্স এসে যায় তখন ওটার মধ্যে ক্রলিং থাকতে পারে বা ইয়ে থাকতে পারে, ফেল করে দিবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই ডিসকাশন হলো, পরের দিন আমরা অন্যান্য যে টেস্ট সেগুলো ডিসকাস করবো এবং ক্রলিংটা নিয়ে একটু ডিসকাস করবো, ঠিক আছে।